শেখ মুজিবুর রহমান মনে করেছিলেন ওটাই বাস্তবসম্মত এবং ঠিক, এবং সেই পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। সেটা হচ্ছে বাকশাল গঠনের সিদ্ধান্ত। তিনি এই মুহূর্তে ভারতে রয়েছেন এবং সেখান থেকে ভবিষ্যতের আওয়ামী লীগকে পরিচালনা করছেন। সেরা কৃষকরা বাংলাদেশের সম্পদ এবং তার অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। বেশিরভাগ মুক্তিযোদ্ধা হোক বা মুজিব বাহিনীর সদস্য একটা বড় অংশ এসেছিলেন এই কৃষক পরিবার থেকে, যে কারণে বস্ত্রশিল্পের ভিত্তিকে এবং তাতে বাংলাদেশে যায় হোক, বাংলাদেশের অর্থনীতি ডুবে যায় যাক, তবু ওই বিপজ্জনক কাজটা ইউনূস বাহিনী করেছিল। আওয়ামী লীগ ঘনিষ্ঠতার কারণে বা সেই অজুহাত দেখিয়ে সমস্ত বস্ত্রশিল্পগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আগামী সময় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে কোনোভাবে পাওয়া যাবে না। এখন থেকেই ছাত্রলীগের জুজু দেখছে, কিন্তু আওয়ামী লীগের তো কোটি কোটি সমর্থক রয়েছেন, ভোটার রয়েছেন, কর্মী রয়েছেন, তারা কোথায় যাবে? বিএনপি ক্ষমতায় আসবে এবং ইউনূস রাষ্ট্রপতি হবে। ইউনূস সাহেব তো তিনি যদি কাছে কাছে চলেন তাহলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ডালে ডালে পাতায় পাতায় চলতে যান। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন শুরু হয়েছে। এবারের প্রত্যাবর্তন কিন্তু অন্যভাবে প্রত্যাবর্তন। আওয়ামী লীগ এই মুহূর্তে যে পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছে, সেই পরিস্থিতি এখন একটা অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে, এবং যে কারণে যেখানে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, শেখ হাসিনা কিসের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজিরা দেবেন? এই প্রশ্নটা তো অতীব একটি সরল প্রশ্ন, কোনো প্রশ্নই নেই তার হাজিরা দেওয়ার। তার কারণ তিনি এই মুহূর্তে ভারতে রয়েছেন এবং সেখান থেকে ভবিষ্যতের আওয়ামী লীগকে পরিচালনা করছেন। ভবিষ্যতের আওয়ামী লীগ, আমি অনেক ভিডিওতে বারবার এই কথা উচ্চারণ করেছি। আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে এই নিয়ে যখন অনেকেই তোলপাড়, আমি বলেছিলাম একটাই কথা, আওয়ামী লীগ তার যে ভিত্তি, এমনকি এক বিপজ্জনক যে সিদ্ধান্ত নিয়েছিলেন, অনেকের মতো এটি বিপজ্জনক সিদ্ধান্ত, কিন্তু শেখ মুজিবুর রহমান মনে করেছিলেন ওটাই বাস্তবসম্মত এবং ঠিক, এবং সেই পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। সেটা হচ্ছে বাকশাল গঠনের সিদ্ধান্ত। সেই বাকশাল গঠনের সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বড় চালিকা শক্তি তার ছিল সেই সময়েও একদিকে কৃষক লীগ, অন্যদিকে শ্রমিক লীগ। বাংলাদেশের যে জনবিন্যাস, সেই জনবিন্যাসের মধ্যে সবচেয়ে বেশি শ্রমজীবী অংশ এবং বলা যেতে পারে সেরা কৃষকরা বাংলাদেশের সম্পদ, এবং তার অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। তার কারণ মুক্তিযুদ্ধ বা ভিয়েতনামের যে যুদ্ধ, যে গেরিলা যুদ্ধ করেছিল, তার অধিকাংশ, তার মূল ভিত্তি ছিল কৃষক শ্রেণী, যাদের মধ্যে এক স্বাধীনতা বোধ রয়েছে এবং তার সাথে এক মুক্তিযুদ্ধকে তারা পরিচালনা করে এগিয়ে নিয়ে গেছিলেন। বেশিরভাগ মুক্তিযোদ্ধা হোক বা মুজিব বাহিনীর সদস্য একটা বড় অংশ এসেছিলেন এই কৃষক পরিবার থেকে। পরবর্তীকালে কৃষক লীগ হচ্ছিল বাংলাদেশের আওয়ামী লীগের এক প্রধান চালিকা শক্তি। অন্যদিকে শ্রমিক লীগ, এই শ্রমিকেরা বাংলাদেশের বিভিন্ন বস্ত্রশিল্প থেকে শুরু করে যেরকম অন্যান্য যে সমস্ত ইনফর্মাল সেক্টরগুলো রয়েছে, সেখানে তারা একটা বৃহৎ সংখ্যায় রয়েছে, সবচেয়ে বেশি বস্ত্রশিল্প, যে কারণে বস্ত্রশিল্পের ভিত্তিকে এবং তাতে বাংলাদেশে যায় হোক, বাংলাদেশের অর্থনীতি ডুবে যায় যাক, তবু ওই বিপজ্জনক কাজটা ইউনূস বাহিনী করেছিল। সেটি হচ্ছে আওয়ামী লীগ ঘনিষ্ঠতার কারণে বা সেই অজুহাত দেখিয়ে সমস্ত বস্ত্রশিল্পগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল যে এইভাবে শ্রমিক লীগকে আসলে শায়েস্তা করা, কিন্তু সেভাবে কি শায়েস্তা করা সম্ভব? শ্রমিক এবং কৃষকদের মধ্যে যে ধরনের জীবনী শক্তি থাকে, সেই জীবনী শক্তিকে আশ্রয় করেই আগামী দিনে এক বড় রকমের প্রত্যাবর্তনের জায়গায় কড়া নাড়ছে এই মুহূর্তে আওয়ামী লীগ।
আমি একটা ভিডিও ফুটেজ দেখছিলাম, অনেকেই হয়তো দেখেছেন যারা বাংলাদেশের আমার এই অনুষ্ঠান বা ভিডিওগুলো দেখেন, তারা নিশ্চয়ই অনেকে দেখেছেন। যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে নাকি ককটেল বোম বিস্ফোরণ হয়েছে। বেশ কিছু ছাত্র তারা আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের দিকে নিশানা করছে, কিন্তু নিশানা করতে গিয়ে খুব জোরালোভাবে সেই কথাটাকে বলতে পারছে না এই কারণেই যে এখন এমন একটা দশা তৈরি হয়েছে এই 9 মাসে বাংলাদেশে, যেখানে আওয়ামী লীগ জুজু বা ভয় দেখিয়ে আদবে কার্যকরী কতটা কি হবে। তার কারণ তারা বলছেন যারা হচ্ছে ছাত্র সমন্বয় থেকে উপদেষ্টা হয়ে বড় বড় পদ আগলেছেন, বড় বড় যারা সমস্ত উপদেষ্টা হয়েছেন, তাদের অধিকাংশেরই বক্তব্য হচ্ছে যে আগামী সময় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে কোনোভাবে পাওয়া যাবে না। আওয়ামী লীগ মুক্ত, আওয়ামী লীগ ভাবাদর্শ মুক্ত এক বাংলাদেশ থাকবে, যেখানে স্বৈরাচারের নাকি কোনো ছাওয়াই থাকবে না। তাহলে যদি তাই হয়, সেটাকেই ধরে নেওয়া যায়, বা সমস্ত ছাত্রলীগ যুবলীগ তাদেরকে গুড়িয়ে দেওয়া গেছে, এই রকম একটা প্রপাগান্ডা যদি থাকে, তাহলে সেই ছাত্ররা কেন বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের নেপথ্যে রয়েছে নাকি ছাত্রলীগ? অর্থাৎ এখন থেকেই ছাত্রলীগের জুজু দেখছে, এবং এই জুজুটা দেখা ভালো। তার কারণ কখনো কখনো এই ধরনের ভয় ভীতি খুব কার্যকরী হয়। আওয়ামী লীগ তারা ঘোষণা দিয়েছে আগামী 1 মাস তারা বিভিন্নভাবে আন্দোলন সংগঠিত করবে, এবং এই আন্দোলনগুলো হবে ঝটিকা পদ্ধতিতে। অর্থাৎ ঝটিকা, আপনি বাজার হাট করছেন, হঠাৎ দেখতে পেলেন একটি মিছিল আসছে, মিছিল এলো, লিফলেট দিয়ে গেল বা জানান দিয়ে গেল আমরা কিন্তু আছি, তারপর তারা আবার যে যার মতো করে মিলিয়ে গেল, এইভাবেই রয়েছে। তার কারণ আওয়ামী লীগ কতজন হতে পারে? আওয়ামী লীগের নেতা যারা পলাতক রয়েছে 1000। আচ্ছা ঠিক আছে, আপনাদের আর একটু মন ভালো করার জন্য বলে দিলাম, যারা আওয়ামী লীগকে একদম সহ্য করতে পারেন না 2000। কিন্তু আওয়ামী লীগের তো কোটি কোটি সমর্থক রয়েছেন, ভোটার রয়েছেন, কর্মী রয়েছেন, তারা কোথায় গেল? তারা যে যার মতো রয়েছেন। যত গ্রামাঞ্চলের দিকে আপনি ঢুকবেন বাংলাদেশের, সেখানে আওয়ামী লীগার যারা, তারা কিন্তু বলেন, আগেও যেভাবে বলতেন যে আমরা আওয়ামী লীগকে সমর্থন করি, আমরা মনে করি বঙ্গবন্ধুর আমরা সৈনিক, বা হচ্ছে শেখ হাসিনা তার যোগ্য উত্তরসূরি, ঠিক একই বয়ান তারা রাখছেন। তাহলে কি নতুন কোনো প্রজন্ম তাদের মধ্যে এই এনসিপি বা যে বিএনপি, তারা কেউ নেই? অবশ্যই রয়েছে। বিএনপির রাজনৈতিক কর্মসূচি কোথায় রয়েছে? বিএনপি যতবার ক্ষমতায় এসছে ভাগ্যের জোরে এসছে, বা সেরকম পরিস্থিতি তৈরি করা হয়েছে। 2001 সালে সেই পরিস্থিতির কথা ইদানিং খুব শোনা যাচ্ছে। বিভিন্ন যারা বাংলাদেশে যারা ভিডিও বানান বা বাংলাদেশের হয়ে যারা বয়ান রচনা করেন, তারা অনেকেই বলেন যে 2001 সালের সেই ঘটনা, আর্মির সহযোগিতা নিয়ে যেভাবে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছিল, সেরকমই নাকি ফর্মুলা নাকি লন্ডনে দিয়েছেন তারেক রহমানকে, যেখানে বলা হয়েছে যে বিএনপি ক্ষমতায় আসবে এবং ইউনূস রাষ্ট্রপতি হবেন। রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাবতেও কীরকম লাগছে। ইউনূস সাহেবের ক্যালি আছে যাকে বলা হয়, এবং ইউনূস সাহেব তো তিনি যদি গাছে গাছে চলেন, তাহলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ডালে ডালে পাতায় পাতায় চলতে জানেন। তিনিও বিলক্ষণ জানেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দীর্ঘদিনের একজন প্রচারক ছিলেন নরেন্দ্র মোদী, এবং আন্তর্জাতিক যে সম্পর্ক সেই বিষয়ে কিন্তু তার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে থাকাকালীন তিনি যথেষ্ট ব্যুৎপত্তি দেখিয়েছিলেন। তারপর অর্গানাইজেশনাল জেনারেল সেক্রেটারি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ বিজেপিতে, যেটা একমাত্র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জন্যেই এটি সংরক্ষিত থাকে। তার সর্বভারতীয় ওজিএস অর্থাৎ অর্গানাইজেশনাল জেনারেল সেক্রেটারি ছিলেন নরেন্দ্র মোদী, তারপর গুজরাটের মুখ্যমন্ত্রী, তারপর ভারতের প্রধানমন্ত্রী। এই তো তার উত্তরণ। তিনি একটা অসাধারণ যাকে বলেন চাল দিয়েছেন, বাংলায় যেটাকে বলে খেলা হবে। খেলা তো হচ্ছেই। তিনি চলে গেছেন টার্কি কাছেই একদম, যেখানে টার্কি অধিকৃত অঞ্চল সাইপ্রাসের দখল করে রেখেছে। সাইপ্রাসের উত্তরাঞ্চল, আমি আমাদের ভিডিও এডিটরকে বলবো যে এই ম্যাপটা দেখাতে, সাইপ্রাসের উত্তরাঞ্চলের যে অংশটি, সেই অংশটি অবৈধভাবে দখল করে রেখেছে সাইপ্রাস। এই কারণে বিশ্বের দরবারে সেভাবে সেটিকে উপস্থাপিত করতে পারেনি। কিন্তু এরদোগানের ভাবসাব এমন যে সে গোটা দুনিয়ার
সে নেতা হবে এবং সারা পৃথিবীতে কে কে আগ্রাসন করছে আমেরিকা বাদ রেখে, তার কারণ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নে রয়েছে, সেখানে আমেরিকাকে না চটিয়ে তার লক্ষ্য হচ্ছে ভারতকে। তার কারণ তাতে ইয়ার দোস্ত যেটা রয়েছে, ইয়ার পাকিস্তান আর দোস্ত বাংলাদেশ, তাকে সবসময় উস্কে গেছে। এবং তাদের উস্কানিতে ইউনূসের যারা সাঙ্গপাঙ্গ রয়েছে এবং তার হয়ে যারা বয়ান নির্মাণ করেন, সেই ভিডিও নির্মাতা যারা রয়েছেন, ব্লগার হোক যারা রয়েছেন, তারা তো খুব উৎসাহিত ছিলেন যে টার্কির সমর্থন, ওইদিকে পাকিস্তানের সমর্থন, ইউনূস সাহেবকে পায়কে, আর ইউনূস সাহেব থাকবেন চেয়ারে, আর আমরা চালাবো হচ্ছে বাংলাদেশের রাজ। কে? আওয়ামী লীগ মাইনাস। এই তো ছিল হচ্ছে তাদের। এখন সেগুড়ে বালি। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এমন একটা পরিস্থিতি এখন বাংলাদেশে তৈরি হচ্ছে যে পরিস্থিতিতে পশ্চিমা শক্তি সম্পূর্ণভাবে এখন উদাসীন হয়ে গেছে। সেই অতীত যেটাকে বাংলাদেশে জুলাই বিপ্লবের যারা এখনও ধারণ করেন এবং সেই জুলাই বিপ্লবের কথা বলে যারা একটা স্বস্তি বোধ করেন এবং জনগণকে গেলান, তারা নিঃসন্দেহে তাদের কাছে তাদের জীবনের মণিকোঠা এই কয়েকটা ব্যক্তির ছবি চিরকাল অম্লান থাকবে। এক পিটার হাস, এক ডোনাল্ড লু এবং হচ্ছে ভলকার তুর্ক। এই তিন ব্যক্তি, এই ত্রয়ী বাংলাদেশকে বলা যেতে পারে এমনই এক পরিস্থিতি তৈরি করে দিয়েছিলেন যেখানে হচ্ছে একেবারে শটান ইউনূসকে প্যারিস থেকে তুলে নিয়ে এসে বাংলাদেশে সিংহাসনে বসিয়ে দিয়েছে। এবং তাতে যে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, তার যে সংবিধান, সে সমস্তকে একেবারে জলাঞ্জলি দিয়ে দিয়েছে। আর তাদেরকে দিয়ে একটা বয়ান তৈরি করা হচ্ছে আওয়ামী লীগ ছিল ফ্যাসিস্ট এবং শেখ হাসিনা হচ্ছে ফ্যাসিস্ট এবং ভারতের সে মিত্রশক্তির দোসর, যে কারণে ভারত নাকি বাংলাদেশে একটি উপনিবেশ করতে চায়। কেউ কেউ বলেন বাংলাদেশকে একটি রাজ্য হিসাবে ভারত গিলে নিতে চায়। সিকিমের উদাহরণ দেন। সিকিমের রাজনীতি, সিকিমের যে অবস্থান এবং বাংলাদেশের অবস্থান এক, কিন্তু সব গুলি দিয়েছে। গুলি দিয়ে তারা এমন এক বয়ান নির্মাণ করেছেন যে বাংলাদেশকে পারলে ভারতের করদ রাজ্য হিসাবে সেখানে তারা দেখাতে চেয়েছে। এই যে দেখানো, এর মধ্যে যে এক ধরনের এক বিশুদ্ধ বদমাইশি, এক ধরনের যে নোংরামো কাজ করেছে তা তো বলার অপেক্ষা রাখে না। সেখানে দাঁড়িয়ে শেখ হাসিনাকে সত্যিই খুব অসহায় লেগেছে। এবং সেই শেখ হাসিনার একের পর এক যারা বিশ্বস্ত লেফটেন্যান্ট, তারা কেউ আগে পার হয়েছেন, কেউ দেখেছেন, কিন্তু শেখ হাসিনা তো চেয়েছিলেন তার সেই দৃশ্যটা সকলেই জানেন যেভাবে তিনি চলে আসছেন, যেখানে একটি সেকেন্ড অত্যন্ত মূল্যবান। তার কারণ সেনাবাহিনী তাকে বারবার বলছে সময় মাত্র এতটা, কাউন্টডাউন চলছে, আপনি দ্রুত করুন। এই দ্রুততার অবস্থায় তো চলে যাওয়ার পর এবং তারপরে সেই দৃশ্য গোটা পৃথিবী দেখেছে। শুধু তাই নয়, অনেকেই ভাবতে পারেন না বাংলাদেশের মতো একটা ছোট দেশ, এখানে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে কার কি মাথা ব্যথা। কিন্তু ভারতের তো মাথা ব্যথা অবশ্যই থাকবে, প্রতিবেশী দেশ বলে কথা। বাংলাদেশের মতো তো ভারত এরকম আচরণ করতে পারে না। যখন চরম বিপদগ্রস্ত তখন সে বলবে ভারত আমার প্রতিবেশী, তাকে অস্বীকার করি কিভাবে। আর যখন একটু বিভিন্ন ধরনের এই ধরনের শক্তির মদত, বিশেষ করে পাকিস্তান, আইএসআই বা এরদোগানের মতো ব্যক্তিদের মদত যখন পাওয়া যায়, তখন সে হচ্ছে কে ভারত এই সমস্ত চিনি না। এই ধরনের যে একটা অবস্থান, সেই অবস্থান এখন ভয়ঙ্কর চ্যালেঞ্জের সামনে। আর এখান থেকেই বিপদ গুনছেন ডক্টর ইউনূস। তিনি পড়তে জানেন, তিনি দেখতে জানেন, হয়তো দেওয়ালের অদৃশ্য লিখনও তিনি বুঝতে পারছেন, যে কারণ তার শেষ মরিয়া চেষ্টা বিএনপির তারেক রহমানকে ভজানো, আর ভাজিয়ে যদি একটু তাকে শান্ত রাখা যায়, তাতে তারা যাতে এই আওয়ামী লীগ বা উপদেষ্টাদের বিরুদ্ধে কিছু না আন্দোলন করেন বা কিছু না বয়ান দেন। আশ্চর্যজনকভাবে দেখতেও পাচ্ছি সেটা, যবে থেকে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের লন্ডনে বৈঠক হলো, তারপরে দেখছি বিএনপি চুপ, কীরকম যেন হয়ে গেছে। কোনো বয়ান নেই, কোনো ডিসেম্বরের নির্বাচন নিয়ে কথা নেই। সেই তারেক রহমানেরও তর্জনী তুলে সেই ডিসেম্বরেই নির্বাচন হবে, কোথায়? এখন আর সেই সমস্ত কথা নেই। আর এই অবসরটাই তার কারণ তারা এখন ক্যালকুলেশনে বিভক্ত। তাদের রাজনৈতিক শক্তি সম্পর্কে তারা কি নিজেরাই সন্দিহান যে সত্যিকারের যদি নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় এবং সেই পরিস্থিতি তৈরি হলে তারা আদপে কতটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জায়গায় আছেন। বিএনপি হয়তো প্রতিদ্বন্দ্বিতা করতেই পারে, তার কারণ হচ্ছে যে তৃতীয় নির্বাচন যেটাতে শেখ হাসিনা চেয়েছিলেন বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক,
তাহলে হয়তো এরকম অবস্থান তৈরি হতো না। এতভাবে বিভক্ত রাজনৈতিক সমাজ, সেখানে রাজনৈতিক দলগুলো যে যেরকম পারছে একটা করে রাজনৈতিক দল খুলে নিয়েছে। এখন তারা শিবির বদল করতে চাইছেন, তার কারণ দুটো বৃহত্তর রাজনৈতিক শক্তির মধ্যে লড়াই যে আসন্ন অনেকেই বুঝতে পারছেন। এই যেমন একজন হচ্ছে নূর, বাংলাদেশে খুবই পরিচিত, ভারতেও পরিচিত, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কারণে। সে বিপি নূর, অর্থাৎ গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকার পরিষদের নেতা ভিপি নূর তার বাসস্থান গলাচিপাতে গেছিলেন। সেখানে গিয়ে বিএনপির যিনি প্রার্থী, তিনি বুঝতে পেরে গেছেন তার প্রার্থীপদ কাটা যাচ্ছে, তারেক রহমান বিএনপির হয়ে প্রার্থী করতে চলেছেন এই নূরকে। ব্যাস দামাদ্দাম তার বাহিনীর নেমে গিয়ে উত্তম মধ্যম যাকে বলে পালিশ দিয়েছেন। এবং তাতে অবশ্য নূরকে বিব্রত করা যায়নি, এমনি ডাক সাইডের নেতা, এটা মানতেই হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং তিনিও এই যাচ্ছেন আর কি, এবং বিএনপিকে বোঝাচ্ছেন আর কি যে আমরা দুজনই মিত্র দলের মধ্যে যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয় তাহলে কোথায় যাবে বলুন তো? বাংলাদেশ সম্পর্কে, বিএনপি সম্পর্কে মানুষ কী ভাববে? এই ধরনের বেশ সুন্দর ডিপ্লোম্যাটিক কথাবার্তা বলে সে বিএনপিকে সে আনতে চাইছে তার সাপেক্ষে। কিন্তু বিষয়টা তো অত সহজ নয়। গোষ্ঠীদ্বন্দ্ব কী জিনিস সে পশ্চিমবঙ্গ বসে আমরাও বুঝতে পারি। আর আরেকজন হচ্ছে তারেক রহমান, না জিয়াপুত্র তারেক রহমান না, তাকে অনেকে তারেক জিয়া নামে চেনেন, কিন্তু তারেক রহমান যিনি নূরের সহযোগী ছিলেন। নূর তাকে বাতিল করে দিয়েছে, এবং বাতিল করে দেওয়ার পর তিনি মনে হয় বিএনপির কলকে পাননি। ইদানিংকালে বিভিন্ন জায়গায় যা হচ্ছে তাতে তারেক রহমানও অনেকবার মারধর খেয়েছে, সেও একজন ছাত্র নেতা, এবং তার অবশ্য নূরের মতো অত তার জনভিত্তি না থাকলেও কিছু তো রয়েছে, সেও দামাদ্দাম মার খাচ্ছে এবং নূরের বিরুদ্ধে সে আঙুল তুলছে। এই হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন, যে পরিস্থিতির মধ্যে থেকে একটাই মাত্র সুরাহার পথ বেরিয়ে আসতে পারে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। আর এই সময়ের অপেক্ষায় ছিল, তার কারণ হচ্ছে রাজনীতিতে একটা কথা আছে ডিসাইসিভ মোমেন্ট। এই ডিসাইসিভ মোমেন্টটাকে ক্যালকুলেশনস করাটাই হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়। এই প্রজ্ঞা যে শেখ হাসিনা দেখাতে পারবেন, এখনও তার এই বয়সে মস্তিষ্ক যে সচল সেটা তার অডিও ক্লিপ থেকে বোঝা যায়। এবং এই ধরনের বিশ্ব পরিস্থিতি, জটিল পরিস্থিতিতে এখনই একটা সময় আওয়ামী লীগকে সচল করার। সে ঝটিকা আন্দোলন হোক, ঝটিকা মিছিল হোক, বা বিভিন্ন জায়গায় নানা রকম পরিস্থিতি তৈরি করা। এই পরিস্থিতি তৈরি করার মধ্যেই কিন্তু আপনি বুঝতে পারছেন যে আমি ঠিক কী বলতে চাইছি। নানা ধরনের পরিস্থিতি তৈরি করা, সেই এমন একটা পরিস্থিতি তৈরি করা যেটাকে বলা হয় ওয়েল প্ল্যান ডিজাইন, যেখানে সমালোচনা যদি আওয়ামী লীগ বা ছাত্রলীগের করে তাহলেও ছাত্রলীগ আওয়ামী লীগের লাভ, আর আপনি যদি চুপ মেরে যান তাহলে আওয়ামী লীগ বা ছাত্রলীগ সেটাকে নিয়ে প্রচার করে তারা তাদের সাপেক্ষে বা অনুকূলে জনমতকে প্রভাবিত করার চেষ্টা করবে। অত্যন্ত সহজ সমাধান। আর এই অবস্থায় দাঁড়িয়ে হচ্ছে একেবারে কেউ একেবারে ঢোক গিলতে শুরু করবেন, এই তো এরকম সাংঘাতিক পরিস্থিতি। আপনারা এখন বলুন, যারা বাংলাদেশে অনেক রয়েছেন, যারা এই ভিডিওগুলো দেখছেন, হাসনাতকে আর দেখা যাচ্ছে কোথায় তিনি? তার কারণ অনেকেই বুঝে গেছেন যে পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে। তবে আওয়ামী লীগ নেতৃত্ব তাদের আশ্বস্ত করছেন। আমি বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছি তাদের হয়ে যারা ন্যারেটিভ মেকার তারা বলছেন যে ছাত্র নেতাদের কোনো দোষ নেই, জুলাই মাসে তারা যে অভ্যুত্থানটা করতে চেয়েছিলেন বাংলাদেশের স্বার্থে করতে চেয়েছিলেন, তারা ক্ষমাযোগ্য এবং তাদেরকে নাকি তারা বুকে টেনে নেবেন, কিন্তু তাদেরকে যারা উস্কেছে তাদের ক্ষমা নেই। আর এখানেই হচ্ছে ডুবে ডুবে জল খাওয়া রাজনীতির দল অর্থাৎ জামাত ইসলাম, সে কিন্তু প্রমাদ গুনছে। ইতিমধ্যেই এই বৈঠককে নিয়ে জামাত ইসলাম পছন্দ করছে না। বিএনপি এই বৈঠক রীতিমতো হচ্ছে বিএনপির যে গ্ল্যামার সেটাকে অনেকটা বাড়িয়ে দিয়েছে। স্বয়ং ডক্টর ইউনূস তিনি লন্ডনে গেছেন উইদাউট প্রিপারেশন, ভেবেছিলেন যদি ফাঁকে তালে যদি একটু ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে একটা বৈঠক করা যায় সেগুড়ে বালি। অন্তত তারেক রহমানের সাথে এই বৈঠকে ইউনূস সাহেবের যত না লাভ হয়েছে তার থেকে অনেক বেশি গ্ল্যামার বেড়ে গেছে তারেক রহমানের এবং হচ্ছে বিএনপির। আর বিএনপির তো তার সুযোগটা বা ফায়দাটা নেবেই, আর নিচ্ছেও তাই। তাহলে বাংলাদেশের রাজনীতিতে আবার সেই মেরুকরণের পরিস্থিতি তৈরি হয়ে গেল, আওয়ামী লীগ এবং বিএনপি।
বিএনপিকে বিএনপি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, পরিবর্তিত বিশ্ব ব্যবস্থা অন্তত এটা ভাবতে বাধ্য করবে যে আওয়ামী লীগ বিনা নির্বাচন কিভাবে হবে। এটা আওয়ামী লীগও জানে, তাই তাড়াহুড়ো করা আওয়ামী লীগ করেনি। অনেকেই যখন বলছেন কেন যে তারা আন্দোলনে নামছে না, কেন যে একটা ডাক দিচ্ছে না, কেন ভারত কিছু করছে না, ভারত এই খেলায় বরাবর কিন্তু একটা পেশেন্স দেখিয়ে গেছে, পাকিস্তানের ক্ষেত্রে হোক বা বাংলাদেশের ক্ষেত্রে হোক। তার আভ্যন্তরীণ রাজনীতি যখনই হচ্ছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ নেমেছে, ভারত এই বার্তা দিয়েছে যে সে হিন্দুদের পাশে রয়েছে এবং অন্যান্য যেসব বৌদ্ধ খ্রিস্টান তাদের পাশেও তারা রয়েছে, বৃহত্তর ঐক্য পরিষদ রয়েছে এবং সমস্ত মিলিয়ে কিন্তু ইউনূস সাহেবের উদ্দেশ্যে ডিপ্লোম্যাটিক্যালি সবসময় বার্তা দিয়েছে বিষয়টাকে দেখুন, একটা কোথাও যাতে একটা এমন অবস্থা তৈরি হয় যাতে কেউ নিজেকে অনিরাপদ না ভাবে। কিন্তু ভারত এই সমস্ত দাওয়ার সাথে সাথে সে তার প্রস্তুতি নিয়েছে। এই প্রস্তুতির মধ্যে যারা যারা উস্কেছে, এক পাকিস্তান যে উচিত শিক্ষা পেয়েছে, এমনই শিক্ষা পেয়েছে, পাকিস্তান এখন দার্শনিক হয়ে গেছে। এমন ঝাড় খেয়েছে পাকিস্তান যে ঝাড়ের নাম বৃন্দাবন এবং তার সাথে সে হয়ে গেছে এখন দার্শনিক। এবং আরও একজন হচ্ছে টার্কি। বিশ্বের মঞ্চে বিশেষ করে এশিয়া এবং অন্যান্য দেশে টার্কির যে অবস্থান, সে যে আগ্রাসী, সেও যে পরের ভূখণ্ড দখল করে রাখে, সেই বার্তা দেওয়ার জন্যে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তিনি সাইপ্রাস সফরে গেছেন। এমনই একটি ছোট্ট দেশ সেই সাইপ্রাসের উত্তরাঞ্চলে ঠিক যেখানে অধিকৃত অঞ্চল টার্কির, সেখানে দাঁড়িয়ে সাইপ্রাসের প্রেসিডেন্টের সাথে তিনি ছবি তুলেছেন এবং গোটা বিশ্বে সেই ছবি অত্যন্ত ভাইরাল। এবং ভারতের রাজনীতিতে এটা নিয়ে বিশেষভাবে চর্চা হচ্ছে যে বার্তাটা কার উদ্দেশ্যে। টার্কির উদ্দেশ্য তো বার্তা, কিন্তু এই বার্তার রিফ্লেকশনে একদিকে পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশে এসে পৌঁছেছে এবং তার জেরে ডক্টর ইউনূস রীতিমতো চিন্তিত। তিনি বুঝতে পারছেন যে মাঠ ক্রমশ তার ছোট হয়ে আসছে, যে মাঠ এত বড় ছিল সেই মাঠ যেন ক্রমশ ছোটে হয়ে আসছে। আর তত চিন্তিত মুখে গালাগালি খেয়ে কালো পতাকা দেখা শফিকুল আলম, যিনি প্রেস সচিব, তাকে বলছে কি করো, কি ইনফরমেশান দাও, কোনো ইনফরমেশান তো কাজে লাগে না, এই কি ইনফরমেশান দিলে যে প্রধানমন্ত্রী এতে রয়েছে, তাই অপদার্থ কোথাকার। এই সমস্ত গিয়ে শফিকুল আলমও একটা বেজায় সংকটে রয়েছেন। এগুলো অনুমান করে নেওয়া যায়, যারা বাংলাদেশের মানুষ রয়েছেন তারা আরও ভালো বুঝতে পারবেন। এই সমস্ত জায়গা থেকে তাহলে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের অপেক্ষায় বাংলাদেশের মানুষ, অন্তত গ্রামাঞ্চলের যে খবর যারা রয়েছেন, অনেক সাথে এমনি যেরকম কথাবার্তা হয়, বাংলাদেশের বহু মানুষ বিপন্ন যারা রয়েছেন, কিন্তু তাদের আত্মপ্রত্যয় খুব দৃঢ় ছিল। তবে হ্যাঁ, অন্তত 3 মাস আগে তাদের কণ্ঠস্বরে যে উদ্বেগ, যে উৎকণ্ঠা যেটা ছিল, সেটা অনেকটাই কিন্তু উধাও। তারা কোথাও একটা জায়গায় জোটবদ্ধ হচ্ছেন এবং তারা বলছেন এবারে ফিরে আসা কিন্তু অন্য রকমভাবে হবে এবং এবারের ফিরে আসা সত্যিকারের একটা গণতান্ত্রিক উত্তরণের পথে যাতে বাংলাদেশ যায় সে ব্যবস্থা করতে হবে। এবং নেতৃত্ব নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের সাধারণ কর্মীদের মধ্যে যে ক্ষোভ যন্ত্রণা ছিল, সেই ক্ষোভ যন্ত্রণা অনেক কিছু ত্যাগ স্বীকারের পরেও একটা সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগের কর্মী নেতা যারা বাংলাদেশে পড়ে পড়ে মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, কেউ কেউ প্রাণ বলিদান দিয়েছেন, তারা অনেক কনভিন্স হয়েছেন তারপরেও যে সত্যি শেখ হাসিনাকে কিন্তু ভোলা যায় না, অনেক কিছু করেছেন তিনি। হয়তোবা নেতৃত্বে আমাদের মতো লোককে সেভাবে দেখা যায়নি, খুঁজে পাওয়া যায়নি, হয়তো ভবিষ্যতের আওয়ামী লীগ সেদিকে কোনো দিক নির্দেশনা দেবে, কিন্তু শত হলেও তাকে কিন্তু তারা নেত্রী বলেই মেনে নিয়ে রেখেছেন। ফলে কোনো বিপদের মধ্যে কিন্তু শেখ হাসিনা নেই, তিনি বাইরে রয়েছেন, বরঞ্চ বাইরে থেকে বিপদ ঘুনে আসছে কিন্তু তার কারণ তাকে সম্পর্কে গেসও করতে পারছে না ইউনূস সাহেব থেকে শুরু করে তার অন্যান্য বাহিনী। আর ঠিক এটাই সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইউনূস সাহেবের। কোনো ক্যালকুলেশন আর কাজে আসছে না, আসার কথাও নয়। তার কারণ এই ধরনের যারা মিথ্যের উপর, অর্ধসত্যের উপর দাঁড়িয়ে থাকে, যে ধরনের অর্ধসত্য যা মিথ্যার থেকেও ভয়ঙ্কর, তাতে দিয়ে কোনো রাজনৈতিক সিদ্ধান্তে কোনো কংক্রিট কোনো একটা ব্যবস্থার দিকে এগোয় না, যেটা নিয়ে আসে এক ধরনের ধূম্রজাল তৈরি করে।
এই ধরনের বাক্যবান দিয়ে এক ধূম্রজাল তৈরি করেছিল, যেটা বাংলাদেশের একটা বহু সংখ্যক মানুষকে হয়তো মোহিত করেছিল। আস্তে আস্তে এই ধূম্রজাল অনেকটাই কিন্তু ভেঙে পড়ছে, যে কারণে প্রকৃত সত্যটা দেখছে এবং কঙ্কালসার চেহারাটা দেখতে পাচ্ছে বাংলাদেশের। আর সেখান থেকেই আসছে বাংলাদেশের মূল দুই শক্তি, কৃষক এবং শ্রমিক যারা রয়েছেন, তারা বাংলাদেশকে এক নতুন পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং তারাই হচ্ছেন আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি। দেখা যাক, আমি আপনাদেরকে শুধু মনে করিয়ে দিলাম অ্যাকশন রিয়াকশানে, কেননা অতীতে আমি এটা দেখেছি বিভিন্নভাবে পত্রপত্রিকা বা বিভিন্নভাবে মুজিবুর রহমানের ভাষণ বা ভারতের যারা রাজনীতি যারা করেন, যারা বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত ভালো বিশ্লেষণাত্মক, তাদের অনেকের সাথে কথা বলে এটা অনেক আগে থেকে কনভিন্স ছিলাম যে শ্রমিক এবং কৃষকদের সম্মিলিত প্রয়াস আওয়ামী লীগকে বাংলাদেশে এমন এক পুনর্বাসন দেবে যেটা আওয়ামী লীগের কাছে সে নিজেই নিজেকে হয়তো একটা সময় চিনতে পারবে না। দেখা যাক এই সত্য ফলে কিনা। যদি ফলে তাহলে আপনাদের সাথে আমার সবসময় দেখা হতে থাকবে, অন্তত এই ডিজিটাল মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। এবং যারা এই বঙ্গে বসে দেখছেন বা বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাভাষী মানুষ দেখছেন, আপনারা অনেকেরই দেখছেন আমি নিশ্চিত, তার মধ্যে থেকে আপনারা বাছাই করে নেবেন যে কাঠটা ঠিকমতো ফলছে, কে অনেকটা বেশি সত্যের কাছাকাছি উপনীত হতে পারছে। আজকের মতো এই পর্যন্তই থাকি অ্যাকশন রিয়াকশনস। প্রত্যেক দিন আপনাদের সাথে দেখা হবে এই ধরনের ভিডিওর মাধ্যমে। যাদের ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকের ক্ষেত্রে একটু কিন্তু যদি কাজ করে, সাবস্ক্রাইব করবেন, ভালো কাজ করতে আরও বেশি তাতে অনুপ্রেরণা জাগে। এবং অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।